ভোট রিগিং হবে না, ভোট ইঞ্জিনিয়ারিং হবে। আমি আবার বলছি যে ভোট রিগিং এর সম্ভাবনাটা আমার কাছে কম মনে হচ্ছে। কি কারণে? কারণ জামাত ইসলাম এবং বিএনপি, আমি যদি বলি যে দুইজনের সাংগঠনিক, অনেকে বলে বিএনপি বৃহৎ দল, আমার কাছে তা মনে হয় না। আমি সারা দেশে যতখানি ঘুরছি, ঘুরে আমার কাছে মনে হয়েছে জনসমর্থনের দিক থেকে বিএনপি এবং জামাত এখন ইকুয়াল। এবং মাঠে পর্যায়ে যদি বলেন জনশক্তির দিক থেকে, জনশক্তিতে বিএনপির চেয়ে জামাত ইসলামের জনশক্তি অনেক বেশি ক্যাপাবল, অনেক বেশি ইউনিফাইড, অনেক বেশি ট্রাস্টেড। এবং এটার একটা কথা বলি আপনাকে, 2008 সালে ওই যে ভোলা থেকে মেজর, ওনার নাম হচ্ছে, বিএনপির ক্যান্ডিডেট ছিলেন হাফিজ বলছিলেন আমার সমস্ত ইলেকশন এজেন্ট গুলোকে শিবিরের ছেলেপেলেকে দাও। সো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে ভোট রিগিং এর চিন্তাটা যদি বিএনপি করে, সেটা প্রতিহত করা না, প্রতিরোধ করাটা সম্ভব। এবং তারা প্রতিহত করতে গেলে সেটা কি হয়ে যাবে, সেটা বিএনপির জন্য লস হয়ে যাবে। সো ভোট ওইখানে আমার মনে হয় না কি হবে, যে ভোট রিগিং এর কাজটা হবে না, ভোট ইঞ্জিনিয়ারিং হবে। কেন ভোট ইঞ্জিনিয়ারিং হবে, একটা জিনিস আপনাদেরকে শুনাই। ভারতের সাথে কি সম্পর্ক হবে? ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমে যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। ভারতের সাথে কি সম্পর্ক? তাহলে শুনলেন যে ইন্ডিয়া তার চরিত্র, মানে সাউথ ব্লক তার চরিত্র পরিবর্তন করেনি। আগে আওয়ামী লীগকে পছন্দ করছে, এখন তারা কি করতে চাচ্ছে, বিএনপি কে চাচ্ছে। তো তারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করতে চায় না, তারা সম্পর্ক করতে চায় একটা পার্টিকুলার দলকে, যে দলের সাথে তাদের যে গোল, সেই গোল অ্যাচিভমেন্ট করতে। সেই গোলটা কি, একটা সাবসার্ভিয়েন্ট করা। সেই গোলটা কি, একটা বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্ব, সেই মর্যাদা না দিয়ে একে একটা প্রদেশ হিসাবে কাউন্ট করা। আমাদের প্রতি জনগণের যে পুলিশের প্রতি যে আস্থা, সেটা শূন্যের কোঠায়। সেই আস্থা ফিরিয়ে আনার জন্য আমি আমার দীর্ঘ 30 বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমরা যদি আমাদের সামান্য ব্যক্তি স্বার্থটুকু বিসর্জন দিয়ে আমরা কর্মস্থলে ফিরে গিয়ে যদি প্রকৃতপক্ষে জনগণের সেবক হয়ে কাজ করতে পারি, আমার থানাতে যারা কাজ করে তারা বেশিরভাগ দেখা যাচ্ছে যে আমাদের প্রতি তাদের অভিযোগ, থানায় গেলে আমাদের রিসিপশনটা খারাপ। আমি তার উপকার করতে পারি কি না পারি, তাকে সহযোগিতা করতে পারি বা না পারি, তার সাথে আমার সুন্দর একটি রিসিপশন হওয়া দরকার। আমার এক কাপ চা খাওয়ানোর জন্য থানায় কিন্তু আমাদের আপ্যায়নের টাকা দেওয়া হয়। তো সেগুলা না করে আমরা তাদের সাথে বিভিন্ন রকমের অজুহাত দেখাই যে এইটা পুলিশের কাজ না, ওইটা পুলিশের এই না, বিভিন্ন রকমের অজুহাত দেখায়, যার কারণে জনগণ আমাদেরকে বিশ্বাস করছে না। আমরা নিজের সত্য বিসর্জন দিয়ে সত্যিকার অর্থে দেশের সার্বভৌমত্ব, ন্যায়ের বিচার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন বাস্তবায়নের জন্য প্রকৃত জনগণের সেবক হয়ে যদি কাজ করতে পারি, তাহলে আমাদের দেশের এই 18 কোটি জনগণের যে দুঃখ দুর্দশা, পুলিশের প্রতি যে ক্ষোভ, আমাদেরকে তারা কনফিডেন্সে নিতে পারে না, কিন্তু পুলিশ ছাড়া সমাজ ব্যবস্থা চলবে না। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। পাশাপাশি আমি অভিভাবক এবং এখানে উপস্থিত অতিথিবৃন্দদেরকে অনুরোধ জানাবো, একটি দেশের আইন মান্যকারী নাগরিক ছাড়া কিন্তু সমাজ ব্যবস্থা টিকে থাকে না। আমাদের ভিতরে মতভেদ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেটাকে আমরা কখনো দেশের বিপক্ষে, আমাদের স্বার্থের বিপক্ষে, অর্থনীতির বিপক্ষে যায়, সেগুলা যাতে আমার সন্তানেরা না করে, আমাদের নাগরিকরা না করে, সে ব্যাপারে আপনাদের সচেতন ভূমিকা রাখতে হবে। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে আমাদের লক্ষ লক্ষ বেকার। আমরা যে কোনো লোক ডাক দেই না কেন, সামাজিক অনুষ্ঠানে হোক, রাজনৈতিক অনুষ্ঠানে হোক, তারা ব্যাপক আকারে ব্যাপক লোকজন চলে আসে, কারণ তাদের বেকারত্ব আছে, তাদের কাজ নাই। প্রত্যেকটা মানুষের যদি আমাদের কাজের সুযোগ থাকতো, তাহলে কিন্তু এই জিনিসগুলো সমাজে তৈরি হতো না। এখন দেখা যাচ্ছে থানা ঘেরাও করছে, ডিআইজি অফিস ঘেরাও করছে। এই জিনিসগুলো আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমরা আইন নিজের হাতে তুলে নিব না। এই দেশের অর্থনৈতিক উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি সবকিছু ডিপেন্ড করে আপনাদের একটি সঠিক সিদ্ধান্তের উপর। আপনার একটা সঠিক সিদ্ধান্তের উপর একজন মানুষের জীবন নির্ভর করে।
এবারই আমরা প্রথমবার সেনাবাহিনীর সাথে সরাসরি মাঠ পর্যায়ে নিয়োজিত থাকছি। এই জন্য আমরা সব মিলিয়ে প্রায় ৩,৭৩০ জন জনবল ডিটেল করেছি। আমি আজকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি সকলকেই যে আমরা বিভিন্ন সামরিক, আধা সামরিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিমান বাহিনী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে নিরবিচ্ছিন্ন, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। এবং এই জন্য আমরা কি করছি, বিমানবাহিনীর প্রথাগত যে দায়িত্ব আছে, যেগুলি আমরা সবসময় করে থাকি যে কোনো ইলেকশনের সময়, সেটা হচ্ছে এয়ার ট্রান্সপোর্ট, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় মালাবহন এবং জনবলকে বহন করা, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অথবা উপকূলীয় অঞ্চলে আমাদের হেলিকপ্টারের মাধ্যমে আমরা ব্যালট বক্স আনা নেওয়া করা এবং ইলেকশনের দায়িত্ব যারা নিয়োজিত থাকে তাদেরকে আনা নেওয়া করে থাকি। এর পাশাপাশি এবারই আমরা প্রথমবার সেনাবাহিনীর সাথে সরাসরি মাঠ পর্যায়ে নিয়োজিত থাকছি। এই জন্য আমরা সব মিলিয়ে প্রায় ৩,৭৩০ জন জনবল ডিটেল করেছি। মাঠ পর্যায়ে কিছু কম থাকবে, বাকিরা ঘাঁটির সাথে থাকবে, তারা অন্যান্য কর্তব্য পালন করবে এবং রিজার্ভ ফোর্স হিসেবেও তারা থাকবে। এই কাজ সম্পর্কে আমরা পরিচিত থাকলেও কিন্তু আমরা এই ব্যাপারে অভিজ্ঞ না, সেই জন্যেই আমরা একই সাথে বা সেনাবাহিনীর সাথে বিভিন্ন ডিভিশনের সাথে আমরা একই সাথে কাজ করব। তাই আমি সকলের প্রতি বিশেষ নির্দেশনা দিচ্ছি, এখানে যারা তোমরা দায়িত্বে যাবা এবং ওখানে তোমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, যে প্রশিক্ষণ তোমরা পেয়েছো সেই প্রশিক্ষণ অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। সেই প্রশিক্ষণটা সবসময় মাথায় রাখবে। আমরা শর্ট প্রশিক্ষণ দিয়েছি, কিন্তু প্রশিক্ষণটা স্পেসিফিক্যালি এই কোন ধরনের পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হবে সেটা করতে হবে। কমান্ড কন্ট্রোল মেনে চলতে হবে। এখানে আমাদের বিভিন্ন স্তরের বিমান সেনা, জেসিও অফিসার আছে, এই চেন অফ কমান্ডটা মেনটেন করতে হবে। এবং যেহেতু আমরা সেনাবাহিনীর সাথে ডিপ্লয়েড থাকবো, সেই চেন অফ কমান্ডটাও মেনটেন করতে হবে। অসামরিক কর্মকর্তা যেমন রিটার্নিং অফিসার, পোলিং সেন্টারে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন, তাদের সবাই সাথে সমন্বয় করে আমাদেরকে কাজ করতে হবে, যাতে আমরা সমষ্টিগতভাবে সাফল্য অর্জন করতে পারি। আমরা আজকে এখানে সবাই বিমান বাহিনীর ইউনিফর্ম পরে আছি, এটা আমাদের বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিমান বাহিনীর কমব্যাট ড্রেস, এই ড্রেসের গর্ব বজায় রাখতে হবে, এটার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যেটার কারণে আমাদের নিজের এবং আমাদের বাহিনীর সম্মান ক্ষুণ্ণ হবে। সেনাবাহিনীর সহকর্মীদের সাথে সৌহার্দ্য বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব ভাগাভাগি করে নিতে হবে। যেভাবে ওরা দায়িত্ব করবে আমরা সেভাবে করব। এ ব্যাপারে অলরেডি আলোচনা হয়েছে যে কিভাবে তোমরা ডিটেইলড হবে, সেভাবেই কাজ চলবে। বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। সবকিছু আসলে প্রশিক্ষণের মাধ্যমে বলা যায় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিস্থিতি উদ্ভূত হঠাৎ করে চলে আসতে পারে, যেটা আমরা প্রস্তুতি নাই। তখন নিজের বিচক্ষণতা দিয়ে বা উপস্থিত বুদ্ধি দিয়ে আমাদেরকে সেগুলি ট্যাকেল করতে হবে। বিশেষ করে 11 থেকে 13ই ফেব্রুয়ারি, মানে ইলেকশনের আগের দিন এবং পরের দিন, ইলেকশনের রাত, ওই সময় আমাদেরকে অত্যন্ত সচেতন, সজাগ এবং অ্যালার্ট থাকতে হবে। কারণ হচ্ছে তখন কোনো বসে থাকার স্কোপ নাই। যে কোনো ধরনের কল আসবে, আমরা চলে যাব। আমরা জানি আমরা আমাদের বাহিনীতে আমরা শিফট ডিউটি করি, এমনও হতে পারে তখন শিফট ডিউটির বাইরেও দায়িত্ব করতে হতে পারে। সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা প্রশিক্ষণের সময় শুনেছি আমাদের রুলস অফ এনগেজমেন্ট কি হবে, সেই রুলস অফ এনগেজমেন্ট মোতাবেক আমরা কাজ করব। এক্স্যাক্টলি যেভাবে আমরা শিখেছি সেভাবে আমরা কাজ করব। এটার ব্যাপারে আরো বিস্তর ব্রিফিং তোমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মকর্তারা তোমাদেরকে দিবে। আমি এখন জাস্ট একটু সবার জানার জন্য বলছি
যে আমি অলরেডি সংখ্যার কথা বলেছি। আমরা বর্তমানে আমাদের 7 ডিভিশনের সাথে বরিশালে 60 জন, কুমিল্লায় ঢাকা এলাকাতে 9ম ডিভিশনের সাথে আমরা 600 জন, কুমিল্লায় 33 ডিভিশনের সাথে 300 জন, চট্টগ্রামে 24 ডিভিশনের সাথে 100 জন, কক্সবাজারে 10ম ডিভিশনের সাথে 50 জন এবং যশোরে 55 ডিভিশনের সাথে 140 জন। এবং এছাড়াও বিভিন্ন ঘাঁটিতে আমাদের রিজার্ভ ফোর্স থাকবে, যারা আমাদের দৈনন্দিন কার্যকলাপের সাথে জড়িত থাকবে। এছাড়াও যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে তারাও ঘাঁটির নিরাপত্তা সহ অন্যান্য যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। এই সব মিলিয়ে আমরা প্রায় 4,500 এয়ারফোর্সের জনবলকে এই ইলেকশন ডিউটির জন্য সম্পূর্ণভাবে এয়ারমার্ক করে রেখেছি বা ডিটেল করে রেখেছি। এবং যারা এই দায়িত্ব পালন করছে মাঠ পর্যায়ে, তাদের জন্য আমরা যা যা প্রয়োজনীয় সরঞ্জাম আছে, বডি ক্যাম্প থেকে শুরু করে অন্যান্য যেসব প্রয়োজনীয় গিয়ার্স লাগে, সেই গিয়ার্সগুলিও আমরা সংগ্রহ করেছি এবং ক্রয় করেছি। এখন বিমান বাহিনী শুধু মাঠ পর্যায়ে না, যেটা আমাদের আসল দায়িত্ব সেটাও আমি একটু সবাইকে জানিয়ে রাখতে চাই। আমাদের আনম্যান্ড এয়ার ভেহিকল, যেটাকে ইউএভি বলে, ইন সিভিল টার্ম ড্রোন বলে, আমাদের চট্টগ্রাম অঞ্চলে আমাদের 2টি ড্রোন সবসময় প্রস্তুত থাকছে, যেই ড্রোনের মাধ্যমে আমরা দিন রাত 24 ঘন্টা আমাদের পর্যবেক্ষণ চালিয়ে যাব। এবং এই নজরদারি চালানোর সময় আমাদের লাইভ ফিড স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের এয়ার কমান্ড অপারেশন সেন্টার এবং নির্বাচন কমিশনেরও লাইভ ফিড প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। তো যে কোনো জায়গায় যদি আমরা আমাদের সার্ভিলেন্সের মাধ্যমে যদি টের পাই যে কোথাও কোনো গোলযোগ বা গন্ডগোল দেখা দিয়েছে, তাহলে আমরা সাথে সাথে তড়িৎ গতিতে সেখানে প্রয়োজন হলে রিইনফোর্স করতে পারবো, অথবা অন্য যে কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ মনে করে নিতে হবে সেটা নিতে পারবো। এবং আমরা মনিটরিং করতে পারবো একদম রিয়েল টাইম যেখানে কি হচ্ছে। আমি আগেও বলেছি, পার্বত্য এবং দুর্গম এলাকায় অবস্থিত ভোট কেন্দ্রগুলি নির্বাচন পূর্ব এবং নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময় প্রয়োজনীয় জনবল এবং নির্বাচন সামগ্রী পরিবহনে বিমান বাহিনী সার্বিক সহায়তা প্রদান করবে। এই জন্য আমরা ঢাকা, চট্টগ্রাম, যশোর এবং কক্সবাজার এই 4 জায়গাতেই আমাদের অনেক হেলিকপ্টার নিয়োগ করে রেখেছি। এছাড়াও জরুরি যে কোনো প্রয়োজনে আমাদের পরিবহন বিমান C-130, অ্যান্টনভ 32 এবং লেট 410 পরিবহন বিমানও মোতায়েন থাকবে। এবং আমরা বিভিন্ন জনপ্রশাসনের মাধ্যমে, বিভিন্ন অঞ্চলের ডিসির মাধ্যমে প্রত্যেক এলাকাতেই আমরা একটা করে হেলিপ্যাড প্রস্তুত রাখতে অনুরোধ করেছি, যদি কোথাও প্রয়োজন হয় যাতে আমাদের হেলিকপ্টার যে সরাসরি সেই এলাকাতে অবতরণ করতে পারে। আমাদের আরেকটা গুরু দায়িত্ব হচ্ছে, যে কোনো ধরনের ভিআইপি বা ভিভিআইপি মিশন যদি প্রয়োজন হয় সেটা করার জন্য আমাদের বিশেষায়িত হেলিকপ্টার, যেটাকে আমরা ভিআইপি হেলিকপ্টার বলি, সেটাও আমরা প্রস্তুত রেখেছি। যখন যেখানে প্রয়োজন হবে আমরা আমাদের জরুরি ব্যক্তিবর্গ যারা আছেন রাষ্ট্রের, তাদেরকে আমরা পরিবহন করতে পারবো। যে ম্যালওয়্যার ছিল সেটা ইন্ডিয়ান ম্যালওয়্যার ইউজ করা হয়েছে, অর্থাৎ এইটি একটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলকভাবেই মনে হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের ডিভাইস অথবা তাদের আইডি হ্যাক করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে একটা বড় আকারের চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। আমাদের আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, আমরা তাৎক্ষণিকভাবে জিডি করেছিলাম, দোষী ব্যক্তিকে যাতে গ্রেফতার করে সেই দাবি তারা জানিয়েছিলেন। যেহেতু আমরা দেখেছি যে বঙ্গভবনের একটি মেইল অ্যাড্রেস ইউজ করা হয়েছে, সেই ব্যক্তির নাম পরিচয় সবই স্পষ্ট ছিল। তো আজকে ডিবি পুলিশ সেই ব্যক্তিকে সরওয়ার আলম তার নাম, তাকে গ্রেফতার করেছেন, থানায় এনেছেন। আর আমাদের পক্ষ থেকে আমরা মামলার বলেছিলাম যে আপনারা তদন্ত করেন, আমাদেরকে সহযোগিতা করেন। সেই তদন্তের মাধ্যমে যাকে গ্রেফতার করা হয়েছে, যেহেতু তার সংশ্লিষ্টতা তারা পেয়েছেন, পুলিশের পক্ষ থেকে, ডিএমপির পক্ষ থেকে তার এই কথাটা বলেছেন, এই জন্য আজকে আমরা নিয়মিত মামলা রুজু করছি। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে সেই মামলা রুজু করার জন্যে আমাদের সাইবার টিমে যারা আছেন তারা থানায় গিয়েছেন
আমরা পরবর্তীতে আপনাদেরকে মামলার বিস্তারিত বলবো। গতকালকে রাতে আপনারা জানেন যে আমাদের সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ারের তার ডিভাইসটাও হ্যাক করা হয়েছে। আমরা এটা জানার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন করি, এখানে প্রেস ব্রিফিং হয়েছে। আমাদের সাইবার টিমের যারা ছিলেন, মিডিয়া টিমের যারা ছিলেন, তারা এখানে প্রেস ব্রিফিং করেছেন, জানিয়েছেন। এবং এইভাবে একের পর এক বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমিরি জামাত সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতৃবৃন্দের ওপর সাইবার হামলা হচ্ছে, তাদের আইডি হ্যাক করা হচ্ছে, তাদের ডিভাইস হ্যাক করা হচ্ছে। এবং এর সাথে আমরা যতটুকু দেখেছি, তদন্ত করে আমাদের কাছে আসছে যে এই বিষয়ে যে অ্যাটাকের যে পদ্ধতিটা তারা অনুসরণ করেছেন এবং বিশেষ করে তারা যে এই প্রক্রিয়া যারা ছিলেন, আমরা দেখেছি যে সেখানে ইন্ডিয়ান কিছু ডিভাইস সেখানে ইউজ করা হয়েছে। যে ম্যালওয়্যার ছিল সেটা ইন্ডিয়ান ম্যালওয়্যার ইউজ করা হয়েছে। অর্থাৎ এইটি একটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলকভাবেই মনে হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের ডিভাইস অথবা তাদের আইডি হ্যাক করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে একটা বড় আকারের চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। এবং এই প্রক্রিয়ার সাথে কারা জড়িত সেগুলো যতটুকু সম্ভব তাড়াতাড়ি তদন্ত করে বের করে আনা উচিত, নাইলে আমাদের নেতৃবৃন্দের সাইবার সুরক্ষা এবং তাদের ডিভাইসের সুরক্ষা আমরা পাচ্ছি না। এগুলোকে ব্যবহার করে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আমাদের নেতৃবৃন্দকে প্রশ্নবোধ করার জন্য সেই চেষ্টা চালাচ্ছেন। যেহেতু গতকালকে আমরা বঙ্গভবনের যে ব্যক্তির কথা আমরা জেনেছিলাম, তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আইনের আশ্রয়ে আনা হয়েছে, মামলা আমরা করেছি। আশা করি যে দ্রুত তদন্তের মাধ্যমে এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের সাথে প্রকাশ্য এবং গোপনে যারা জড়িত আছেন তাদের নাম তদন্তকারী সংস্থা যত শীঘ্র সম্ভব বুঝতে পারবেন, জনগণের সামনে আপনাদের মাধ্যমে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আসবেন। আমরা এই ব্যাপারে খুব ডিপ কনসার্ন ফিল করছি যে একের পর এক এই সমস্ত ঘটনা ঘটানো হচ্ছে নির্বাচনের জাস্ট পূর্বেই। উদ্দেশ্যটা খুবই অসৎ উদ্দেশ্যে এবং ভয়ঙ্কর কিছু একটা করার মনে হচ্ছে যে কিছু লোকের একটা বড় চক্রান্ত এবং ষড়যন্ত্র এখানে আছে গিয়ে। মেঘের ভেতরে এক ধরনের চাপা উত্তাপ, যেন কোনো অদৃশ্য ঝড় শ্বাস নিচ্ছে। প্রধান উপদেষ্টার দপ্তরের করিডোরে আলো কম, কিন্তু জরুরি কাগজপত্রের গন্ধ তীব্র। দপ্তরের চতুর্থ তলায় জানালার পাশে দাঁড়িয়ে আছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার মুখে কোনো সংশয় নেই, বরং এক অদ্ভুত শান্ত দৃঢ়তা, যেন বহু দূরের যুদ্ধের আওয়াজ তিনি আগেই শুনে ফেলেছেন, অন্যরা এখনও শুনে উঠতে পারেনি। দূরে কোথাও যুদ্ধবিমানের শব্দ ভেসে আসছে, নরম কিন্তু ধারালো। একজন উপদেষ্টা এসে ফাইল এগিয়ে দিল। স্যার, ড্রোন ফ্যাক্টরির চূড়ান্ত অনুমোদন। প্রফেসর মোহাম্মদ ইউনূস ফাইল দেখলেন। তার চোখের ভাঁজে ক্লান্তি নয়, বরং ইতিহাসের বোঝা। তিনি জানেন রাষ্ট্র সংস্কার, ন্যায় বিচার, নির্বাচন এসব প্রয়োজনীয়, কিন্তু রাষ্ট্রের উপর ঝুলে থাকা বিশ্ব রাজনীতির ঝড় আরও বড়। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি জানালার ওপরে হাত রাখলেন। মানুষ ভাবছে আমরা কেনাকাটায় মেতে উঠেছি, তিনি ধীরে বললেন, কিন্তু তারা বুঝতে পারে না আজকের পৃথিবী ভাত কম খেয়েও বেঁচে থাকতে পারে, কিন্তু নিরাপত্তা ছাড়া একদিনও টেকা যায় না। করিডোরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মনে হলো সময় নিজেই তার পাশে দাঁড়িয়ে মাথা নেড়ে স্বীকৃতি দিচ্ছে। এই শান্ত দৃঢ়তা থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের নতুন প্রতিরক্ষা নকশা, একটি নকশা যার লক্ষ্য যুদ্ধ নয়, বেঁচে থাকা। ডক্টর ইউনূস সরকারের সূচনা হয়েছিল 3টি অঙ্গীকার নিয়ে: রাষ্ট্র সংস্কার, ন্যায় বিচার এবং অবাধ নির্বাচন। রাজপথের আন্দোলনে নিহত তরুণদের রক্ত, বিশ্ববিদ্যালয়ের চত্বরে জেগে থাকা হাজার মানুষের আশা, সব মিলিয়ে এই সরকারের জন্ম যেন এক নতুন অধ্যায়ের সূচনা ছিল। কিন্তু 1.5 বছর পর চিত্রটা আর আগের মতো নেই। রাষ্ট্রের প্রতিটি কৌশলগত বৈঠকে এখন আলোচ্যসূচির শীর্ষে থাকে প্রতিরক্ষা সক্ষমতা। অর্থাৎ যে সরকার সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে এসেছিল তারা এখন ব্যস্ত অস্ত্র, যুদ্ধবিমান, সাবমেরিন আর ড্রোনের হিসাব কষায়। একজন সাবেক আমলা নাম প্রকাশ না করার শর্তে বললেন, অর্থনীতি এখনো দুর্বল, রিজার্ভ সংকট তীব্র, তবু কেন এত বড় সামরিক ব্যয়? এটা হয় আত্মরক্ষার কৌশল, নয় রাজনৈতিক নিরাপত্তার ঢাল। এই মন্তব্যই এখন ঢাকার রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে।
বাংলাদেশে এখন যে সামরিক চুক্তিগুলো চলছে তা শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, এগুলো নতুন ভূরাজনৈতিক অবস্থান তৈরি করছে। চীনের সঙ্গে ড্রোন ফ্যাক্টরি প্রকল্প, পাকিস্তানের সঙ্গে JF-17 থান্ডার যুদ্ধবিমান, ইউরোপের সঙ্গে ইউরোফাইটার টাইফুন, তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টার, দক্ষিণ কোরিয়ার সাবমেরিন, এমনকি যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক হেলিকপ্টার। এই পুরো তালিকায় যেন এক অদ্ভুত ভারসাম্যের খেলা। চীনের প্রযুক্তি মানে বেইজিংয়ের প্রভাব, পাকিস্তানের যুদ্ধবিমান মানে ইসলামাবাদের সখ্য, ইউরোপের টাইফুন মানে পশ্চিমা বিশ্বাস অর্জন, আর যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক মানে ওয়াশিংটনের আশীর্বাদ। সবাইকে একসঙ্গে খুশি রাখা সম্ভব? ইতিহাস বলে কখনো না। তবু বাংলাদেশ চেষ্টা করছে, কারণ ডক্টর ইউনূস বুঝতে পেরেছেন রাজনৈতিক বৈধতা এখন কূটনৈতিক শক্তির ওপর নির্ভরশীল। চীনের সহায়তায় ৬০০ কোটি টাকার ড্রোন কারখানা, পাকিস্তানের সঙ্গে ৯,০০০ কোটি টাকার JF-17 চুক্তি, আর চীনা J-10C বা 10C যুদ্ধবিমান কেনায় সম্ভাব্য ২৭,০০০ কোটি টাকার ব্যয়। এই সংখ্যাগুলো শুধু বাজেটের অঙ্ক নয়, এটা আগামী ২ দশকের অর্থনৈতিক দায়। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিমান কেনা মানে শুধু অস্ত্র কেনা নয়, এটা রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও প্রযুক্তি নির্ভর এক দীর্ঘমেয়াদী বন্ধন। এই চুক্তিগুলো যে দেশগুলোর সঙ্গে হচ্ছে, তার মানে আগামী দশক জুড়ে বাংলাদেশ ওই দেশগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়বে। তাই সিদ্ধান্তগুলো এখনই ইতিহাস লিখছে। কিন্তু এদিকে সাধারণ মানুষ জিজ্ঞেস করছে, রিজার্ভ কমছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে, তাহলে যুদ্ধবিমান এখন কেন? পাকিস্তানের সঙ্গে JF-17 চুক্তির খবর প্রকাশের পর সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে ভারত থেকে। দ্য হিন্দু লিখেছে, বাংলাদেশ যদি পাকিস্তানের যুদ্ধবিমান নেয়, তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্য ভেঙে পড়বে। ভারতের উদ্বেগ অকারণ নয়, কারণ এই চুক্তি মানে ভারতের দুই শত্রু চীন ও পাকিস্তান এখন ঢাকার সামরিক অংশীদার। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মন্তব্য করেছেন, বাংলাদেশের এই সামরিক মোড়লিতে রাজনৈতিক বার্তা স্পষ্ট, তারা আর ভারতের ছায়ায় থাকতে চায় না। কিন্তু ভারত একা নয়, ওয়াশিংটনেও গুঞ্জন বাংলাদেশ হয়তো চায়না পাকিস্তান টেকনো অ্যালায়েন্সে যোগ দিচ্ছে। এদিকে বেইজিংয়ের গণমাধ্যমে প্রশংসার ঢেউ। বাংলাদেশ এখন নতুন আত্মবিশ্বাসে উদ্ভাসিত। এই বহুমুখী প্রতিক্রিয়া প্রমাণ করছে ঢাকার সামরিক পদক্ষেপ এখন আঞ্চলিক শক্তি ভারসাম্যের নতুন কেন্দ্রবিন্দু। ডক্টর ইউনূস আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকার, গণতন্ত্র আর স্বচ্ছতার প্রতীক, কিন্তু ভেতরে ভেতরে তার সরকার চালাচ্ছে সবচেয়ে বড় প্রতিরক্ষা রূপান্তর। অনেকে বলছেন এটা সফট ফেস হার্ড কোর নীতির প্রতিফলন, বাইরে নরম ভেতরে কঠোর। একজন রাজনৈতিক বিশ্লেষক বললেন, ডক্টর ইউনূস বুঝেছেন সংস্কারের ভাষায় যতই বলা হোক, ক্ষমতা টিকিয়ে রাখতে হলে লাগবে শক্তির বার্তা। এই শক্তির বার্তাই এখন যুদ্ধবিমান আর ড্রোনে প্রতিফলিত হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো তেমন প্রচার করছে না, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতর প্রতিদিনই নতুন প্রস্তাব আসছে। আরও দ্রুত এগোতে হবে, সময় কম। এ যেন এক দৌড়, নির্বাচনের আগেই দেশের প্রতিরক্ষা নীতি নতুন করে লিখে ফেলার দৌড়। রাজধানীর বাইরে গ্রামগঞ্জে মানুষ হয়তো অনেকেই জানে না কত বড় পরিবর্তন হচ্ছে দেশের কৌশলগত কাঠামোয়। চায়ের দোকানে এখনো আলোচনা, বিচার হবে তো? কেউ ভাবছে না এই চুপচাপ রাতগুলোয় কোটি কোটি টাকার সামরিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। এক অর্থনীতিবিদ বললেন, বাংলাদেশ যে অর্থনৈতিক চাপের মধ্যে আছে, সেখানে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো মানে উন্নয়ন খাতে কাটা। আগামী প্রজন্মের ঘাড়ে তোলা হচ্ছে দায়ের বোঝা। কিন্তু সরকারি কর্মকর্তারা বলছেন, এটা ভবিষ্যতের বিনিয়োগ। যে রাষ্ট্র আত্মরক্ষায় দুর্বল, সে কোনো সংস্কার টিকিয়ে রাখতে পারে না। দুই পক্ষের তর্কে একটা সত্য ক্রমশ পরিষ্কার, রাষ্ট্রের সংস্কার এখন আর শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটা অস্ত্রের ভাষায়ও লেখা হচ্ছে। আজকের বিশ্বই এখন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। শক্তিধর রাষ্ট্রগুলো কেবল ট্যাঙ্ক মিসাইল নিয়ে লড়ছে না, ডেটা, সাইবার নেটওয়ার্ক, স্যাটেলাইট নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, শর্ম, এই নতুন উপাদানগুলোই আধুনিক শক্তির মূল হাতিয়ার। এই বাস্তবতা এমন, যেখানে যুদ্ধ ঘোষণা ছাড়াই একটি দেশকে বিপর্যস্ত করে ফেলা যায় তার বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং নেটওয়ার্ক, ডিজিটাল অবকাঠামো বা বন্দরগুলো লক্ষ্য করে পরিচালিত সাইবার অপারেশনে। বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, রপ্তানি শিল্প সবই এখন বৈশ্বিক সংকটের মাঝেও টিকে থাকার জন্য অপরিহার্য। কিন্তু এইসব অর্জন তখনই অর্থবহ যখন দেশ নিরাপদ থাকে। রাজনৈতিক সংস্কার, ন্যায় বিচার ও অবাধ নির্বাচন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে। কিন্তু রাষ্ট্রকে টিকিয়ে রাখার প্রথম শর্ত নিরাপত্তা। বিশ্বের মানচিত্রে ছোট রাষ্ট্রকে আজ আর কেউ রক্ষা করে না। সাম্রাজ্যের ছায়া আগের মতো নেই, জোট রাজনীতি আগের মতো পরিষ্কার নয়। প্রতিটি দেশ এখন নিজের ঢাল নিজেকেই গড়তে বাধ্য। তাই বাংলাদেশের প্রতিরক্ষা নীতি যদি দ্রুত রূপান্তর না ঘটাতো, তবে পিছিয়ে পড়ার শঙ্কা ছিল বাস্তব। এই পটভূমিতেই ইউনূস সরকারের সিদ্ধান্তগুলো স্পষ্ট হতে শুরু করে। দেশকে কেবল শান্তির ভাষণ দিয়ে রক্ষা করা যাবে না, প্রয়োজন প্রস্তুতি, সক্ষমতা এবং আধুনিকীকরণ।
শহর ঘুমিয়ে পড়েছে, বাতাস থমথমে। প্রধান উপদেষ্টার দপ্তরের জানালা থেকে একটি ক্ষীণ আলো বের হচ্ছে। প্রফেসর ইউনুস একা বসে আছেন, তার সামনে দেশের মানচিত্র, কালো কলম দিয়ে আঁকা ছোট ছোট বিন্দু, ড্রোন ঘাঁটি, সাবমেরিন রুট, রাডার স্টেশন, বিমান ঘাঁটি। কিছু মানুষের চোখে এগুলো ব্যয়, কিন্তু তার চোখে এগুলোই স্বাধীনতার দেয়াল। হঠাৎ আকাশে একটি আলো দেখা গেল, ছোট, দ্রুত, নিঃশব্দ। সম্ভবত পরীক্ষামূলক ড্রোন, সম্ভবত ভবিষ্যতের বাংলাদেশের প্রথম অভিভাবক। ইউনুস ধীরে বললেন, মানুষ ভাববে আমি কেন এত কিনলাম। আমি চাই না তারা আজ বুঝুক, যেদিন ঝড় আসবে সেদিন তারা বুঝবে। ডাল ভাত খেয়েও বাঁচতে হলে দেশকে আকাশ থেকে সমুদ্র পর্যন্ত সুরক্ষিত রাখতে হয়। বাইরে রাত আরো অন্ধকার হলো, কিন্তু বাংলাদেশের আকাশে সেই ছোট আলোটি জ্বলতেই থাকলো। হয়তো এটিই ভবিষ্যতের সুরক্ষা, হয়তো এটিই বেঁচে থাকার নতুন ভোর। তাকে বলা হয় সংগ্রামী, নির্বাসন থেকে ফিরে আসা এক নায়ক। তবে গোয়েন্দা জগতের অন্ধকার করিডোরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ সালাউদ্দিন আহমেদের জন্য ব্যবহৃত হয় ভিন্ন এক নাম। বছরের পর বছর এদেশের সাধারণ মানুষকে শোনানো হয়েছে এক করুণ গল্প। সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হয়েছিলেন, পরে ভারতে পাগলের মতো ঘুরে বেড়ানো অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর দেশে ফিরতে আইনি জটিলতা মিলিয়ে দীর্ঘ লড়াই করেছেন বিএনপির এই নেতা। আমাদেরকে বলা হয়েছিল এভাবেই, তাই তো কয়েক বছর সহানুভূতি নিয়ে এদেশের মানুষ অপেক্ষা করেছে সালাউদ্দিনের ফিরে আসার। কিন্তু আমাদের হাতে আসা প্রমাণ ইঙ্গিত দিচ্ছে আমরা কোনো দেশপ্রেমিক, সংগ্রামী কিংবা ভুক্তভোগীর জন্য অপেক্ষা করছিলাম না। আমরা অপেক্ষা করছিলাম একজন অ্যাসেটের জন্য। দেশে এখন আর বিদেশি মাল নাই। গুপ্তচর দুনিয়ায় একজন এজেন্টকে লুকিয়ে রাখার সবচেয়ে নিরাপদ জায়গা বাংকার নয়, বরং একটি আদালত। ভারতে বছরের পর বছর ধরে চলা আইনি অনিশ্চয়তা সালাউদ্দিন আহমেদের জন্য কোনো শাস্তি ছিল না, সেটি ছিল এক ধরনের নিশ্চিত বসবাস। গোয়েন্দা বিশ্লেষকদের মতে ভারতের পাহাড়ি শহর শিলংয়ে সালাউদ্দিনের দীর্ঘ অবস্থান ছিল একটি পরিকল্পিত বিরতিকাল। কারণ লক্ষ্য করার মতো বিষয়, ভারতে আটক থাকা অবস্থাতেই বিএনপির স্থায়ী কমিটিতে তিনি জায়গা পান। এরপরই জনমনে প্রশ্ন ওঠে, সালাউদ্দিনের এই পদ কি দলের প্রতি আনুগত্যের পুরস্কার, নাকি কোনো বিদেশি শক্তির প্রতি সহযোগিতার প্রতিদান? প্রশ্ন উঠতে পারে, শিলংয়ে আপ্যায়ন করার জন্য কেন সালাউদ্দিনকেই বেছে নেওয়া হলো? কারণ ডিপ স্টেট সবসময় দুর্বলতা খোঁজে, আর সালাউদ্দিন আহমেদের অতীত সেই সুযোগটি করে দেয়। 2008 সালে 1 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতির মামলায় 7 বছরের সাজা হয় বিএনপির এই নেতার। সালাউদ্দিনের আর্থিক দুর্বলতাকেই টার্গেট করে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সালাউদ্দিন ভারতে থাকা অবস্থায় বিএনপি দাবি করে হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন এই নেতা। অথচ ওই সময়ে সালাউদ্দিনকে নিয়মিতভাবে শিলংয়ের সরকারি রাজভবনের কাছে একটি সেফ হাউসে নেওয়া হতো, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার রিসার্চ উইং এর সাথে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ব্রিফিং চলত নিয়মিতই। আমার কথাবার্তা শুনে হয়তো তাদের কাছে আমাকে পাগল মনে হয়েছে। প্রকৃতপক্ষে ভারতে আটক থাকার ফলে বিএনপির সাবেক এই যুগ্ম মহাসচিব মূলত আরও নিরাপদ ছিলেন, কারণ সালাউদ্দিন ভারতের যেখানে ছিলেন সেখানে এমন সব বার্তা আদান প্রদান করা যেত যা এনক্রিপ্টেড যোগাযোগেও পাঠানো নিরাপদ ছিল না। আসলে তিনি কোনো বন্দী ছিলেন না, তিনি ছিলেন শুধু একটি বার্তা বহনের মাধ্যম। আরেকটি বিষয় লক্ষণীয়, সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে ফিরেছেন আদালতের মুক্তির দিনে নয়। তিনি ফিরেছেন তখনই যখন তার আশ্রয়দাতারা মনে করেছেন এটা উপযুক্ত সময়। কিন্তু কেন তখন? কারণ দেশের পরিবর্তিত সময়ে স্বাভাবিকভাবেই সামনে ছিল জাতীয় নির্বাচন।
বিভিন্ন সূত্রের দাবি, বিএনপির স্থায়ী কমিটিতে তার ভূমিকা এখন আর শুধুই নীতি নির্ধারণে থেমে নেই। মূলত দলে কে জায়গা পাবে আর কে পাবে না তার পুরোটাই ঠিক করেন সালাউদ্দিন। এমনকি সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের যাচাই বাছাইয়ের দায়িত্ব পালন করেন ভারত থেকে ট্রেনিং নিয়ে আসা এই নেতা। সেই সুযোগে এবারের নির্বাচনে বিএনপির মধ্যে ভারতীয় আধিপত্য বিরোধীদের নীরবে মনোনয়ন বঞ্চিত করেছে সালাউদ্দিন। প্রাধান্য দিয়েছেন ভারত প্রেমীদের। আমরা তো দোয়া চাই, আমরা বেক্ষণ দোয়া করছিলেন না, তাই বাঁচিয়ে আছি, আল্লাহ বাঁচা রেখে। আমাদের হাতে আসা নথি থেকে জানা যায় সালাউদ্দিনের কাছে একটি যৌথ সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের খসড়া প্রস্তাব রয়েছে। এই প্রস্তাব সন্ত্রাস দমনের অজুহাতে বাংলাদেশের ভূখণ্ডের অনেক ভেতরে ভারতীয় নিরাপত্তা বাহিনীকে কার্যত ক্ষমতা দেয়ার বিশেষ সুযোগ তৈরি করবে। আসলে শিলংয়ে যেই সালাউদ্দিন গিয়েছিলেন, ফিরে আসা মানুষের সাথে তার অনেক তফাৎ। আজকের সালাউদ্দিন আহমেদ যেভাবে অভিজ্ঞ রাজনীতিবিদদের মতো বক্তব্য রাখেন, তার চিত্রনাট্য লেখা হয়েছে সীমান্তের ওপারে। তিনি বাংলাদেশের তৃণমূল মানুষের কথা বলছেন না, প্রকৃতপক্ষে বাস্তবায়ন করছেন তথাকথিত শিলং প্রটোকল। সালাউদ্দিন আহমেদের প্রভাবে থাকা কোনো দলকে ভোট দেয়া মানে শুধু নতুন সরকার বেছে নেওয়া নয়, একটি শিয়ালকে মুরগির খাঁচায় ঢোকার অনুমতি দিয়ে দরজা খুলে চাবিটাও তার হাতেই তুলে দেওয়ার মতো অবস্থা। খোদা হাফেজ। বাংলাদেশ যখন ভোটের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই একটি গোপন নথি এসেছে আমাদের হাতে, যা দেশের অন্যতম প্রভাবশালী এক রাজনৈতিক নেতার মুখোশ খুলে দিয়েছে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে উদার সংস্কারের প্রবক্তা হিসেবে দেখা হয়, কিন্তু আমাদের হাতে আসা তথ্য বলছে তিনি বাংলাদেশের জনগণের জন্য নয়, বরং প্রতিবেশী রাষ্ট্র ভারতের গোয়েন্দা সংস্থার জন্য কাজ করছেন। ফাঁস হওয়া একটি সরকারি নথি অনুযায়ী চট্টগ্রামের উত্তর কাট্টলিতে জন্ম নেওয়া এই বিএনপি নেতা গত ৩ বছরে অন্তত ১৪ বার ভারতের রাজধানী নয়াদিল্লি সফর করেছেন। এসব সফরের কারণ হিসেবে দেখানো হয়েছে চিকিৎসা ও পারিবারিক ভ্রমণ, তবে গোয়েন্দা সূত্র বলছে সফরসূচির কারণ ছিল ভিন্ন। ইংল্যান্ডের লন্ডনে হিসাববিদ্যা নিয়ে অধ্যয়ন করা এই নেতা হিসাব মেলাতে জানেন ভালোভাবেই, তবে এবার তিনি যে হিসাব করছেন তা দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপোষের। ফাঁস হওয়া নথি অনুযায়ী ২০২৪ সালের নভেম্বরের একটি সফরে তিনি প্রায় ৬ ঘন্টা তার নিরাপত্তা বহর থেকে বিচ্ছিন্ন ছিলেন। ওই সময় তাকে কূটনৈতিক এলাকায় অবস্থিত একটি সেফ হাউসে প্রবেশ করতে দেখা যায়। ওই এলাকাটি ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থার হ্যান্ডলারদের আতাতের জায়গা হিসেবে পরিচিত। গোপন সূত্রের দাবি, ২০২৩ সাল থেকে আমির খসরু অন্তত ৯ বার ভারতের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। এমনকি শুধু ভারতেই নয়, ব্যাংকক এবং সিঙ্গাপুরের মতো নিরপেক্ষ জায়গাতেও ওই কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন আমির খসরু। প্রশ্ন হলো, এসব গোপন মিটিংয়ে কি নিয়ে আলোচনা হয়েছে? গোয়েন্দা বিশ্লেষকদের মতে বিষয়টি ভয়াবহ। বাংলাদেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে দুর্বল করার একটি বিশেষ ছক। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে আমির খসরু জানেন দেশের অর্থনীতির রক্তনালীগুলো কোথায়। মূলত এসব প্রতিষ্ঠানের কর্তৃত্ব নিতে আর ফাঁকফোকর বুঝতেই আমির খসরুর সাথে একাধিকবার গোপন মিটিং করেন ভারতীয় গোয়েন্দা সংস্থা। আলোচনার সাথে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, বিএনপি ক্ষমতায় আসলে একটি গোপন চুক্তি করতে রাজি হয়েছেন আমির খসরু, আর ওই চুক্তির সাংকেতিক নাম দেওয়া হয়েছে ট্রানজিট প্যাক্ট। এই চুক্তির সব শর্ত গুরুতর। মূলত আমির খসরুর নিজস্ব দক্ষতাকে ব্যবহার করেই সাজানো হয়েছে চুক্তিপত্রটি। আমির খসরুর ভারত প্রীতির প্রমাণ মেলে আরও অনেকভাবেই। চট্টগ্রামের সন্তান হয়েও তিনি ইতোমধ্যেই নতুন আন্তর্জাতিক গভীর সমুদ্র বন্দর প্রকল্প স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন, অথচ প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রে পরিণত হতে পারে। জানা গেছে, এই প্রকল্পের বদলে পণ্য পরিবহন ভারতের নিজস্ব এবং বর্তমানে সংকটে থাকা বন্দরগুলোর দিকে ঘুরিয়ে দেওয়ার প্রস্তাব রয়েছে।
গোপন এই চুক্তি অনুযায়ী বৈচিত্র্যময় জ্বালানি চুক্তি বাতিল করে বাংলাদেশের বিদ্যুৎ গ্রিডকে একচেটিয়াভাবে ভারতের জ্বালানি রপ্তানির ওপর নির্ভরশীল করার অঙ্গীকার করা হয়েছে, যার দাম বর্তমান বাজার মূল্যের চেয়ে প্রায় 20% বেশি। চুক্তিতে সবচেয়ে বিস্ময়কর দাবি হলো নতুন কিছু কমপ্লায়েন্স রেগুলেশনে সম্মতির বিষয়, যার ফলে বাংলাদেশের তৈরি পোশাক বা আরএমজি শিল্প কার্যত অচল হয়ে পড়বে। সেই সাথে ভারতীয় টেক্সটাইল খাত তাদের হারানো বৈশ্বিক বাজার আবার দখলের সুযোগ পাবে। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেপ্তার হন আমির খসরু মাহমুদ। 2023 সালেও এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর মামলায় তার বিরুদ্ধে নেওয়া হয় আইনি পদক্ষেপ। এসব কারণে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসেবে ধরা হয় এই বিএনপি নেতাকে। তবে গোয়েন্দা বিশ্লেষকদের দাবি, মূলত ওই সময়ে তাকে চাপে রেখে কৌশল নেওয়া হয় গোপন চুক্তিতে রাজি করানোর। এত সব কিছুর পর আমির খসরু আসলে নির্বাচনে ভোট চাইছেন না, তিনি চাইছেন বাংলাদেশকে ভারতের কাছে আত্মসমর্পণ করাতে। ভোটের দ্বার প্রান্তে দাঁড়িয়ে প্রশ্নটি এখন আর নীতিগত নয়, প্রশ্ন সার্বভৌমত্বের। আমরা কি এমন এক নেতাকে ভোট দেব যিনি জনগণের কাছে জবাবদিহি করেন, নাকি যিনি দেশের ভাগ্য সীমান্তের ওপারে কোনো হ্যান্ডেলারের হাতে তুলে দিয়েছেন তাকে? আল্লাহ হাফেজ। বিএনপির বগুড়া 1 আসন থেকে কাজী রফিকুল ইসলাম, জামাতের ঢাকা 2 থেকে আব্দুল হক অলরেডি একটা ডাটাবেস তৈরি করেছি যে কোন কোন দলের কোন কোন আসনের কোন কোন প্রার্থীর নামে ঋণ খেলাপের অভিযোগ এসেছে। আমরা আপনাদের মাধ্যমে সেই আসনের প্রার্থীগুলোর তালিকা একটু আপনাদের সামনে জানাতে চাই। আমরা আপনাদের সামনে জানাতে চাই, অবস্থান স্পষ্ট করার দায়িত্ব তাদের, আমাদের নয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। বিএনপির বগুড়া 1 আসন থেকে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 5 থেকে গোলাম মোহাম্মদ সিরাজ, টাঙ্গাইল 4 থেকে মোহাম্মদ লুৎফুর রহমান, ময়মনসিংহ 5 থেকে মোহাম্মদ জাকির হোসেন, গাজীপুর 4 থেকে শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার 4 থেকে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, কুমিল্লা 7 থেকে রেদওয়ান আহমেদ, কুমিল্লা 9 থেকে মোহাম্মদ আবুল কালাম, চট্টগ্রাম 2 থেকে সারোয়ার আলমগীর, চট্টগ্রাম 4 থেকে মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম 6 থেকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম 16 থেকে মিশকাতুল ইসলাম চৌধুরী, সিলেট 1 থেকে খন্দকার আব্দুল মুক্তাদির, জামাতের ঢাকা 2 থেকে আব্দুল হক স্বতন্ত্র, যশোর 5 থেকে মোহাম্মদ কামরুজ্জামান, ময়মনসিংহ 11 থেকে মোহাম্মদ মোর্শেদ আলম, ব্রাহ্মণবাড়িয়া 5 থেকে কাজী নাজমুল হোসেন, নোয়াখালী 2 থেকে কাজী মোহাম্মদ মফিজুর রহমান, সিলেট 3 থেকে মুস্তাকিম রাজা চৌধুরী, সিলেট 5 থেকে মামুনুর রশিদ, খুলনা 3 আসনের এস.এম. আরিফুর রহমান মিঠু, কিশোরগঞ্জ 3 থেকে এ.কে.এম. আলমগীর, ঢাকা 1 থেকে সাবেক মন্ত্রী নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিম হুদা, গোপালগঞ্জ 2 থেকে উৎপল বিশ্বাস, নাগরিক ঐক্য থেকে বগুড়া 2 ও ঢাকা 18 আসনের থেকে মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি থেকে এস.এম. আব্দুল মান্নান মানিকগঞ্জ 2, বাংলাদেশ রিপাবলিকান পার্টি নারায়ণগঞ্জ 4 থেকে মোহাম্মদ আলী। এটা হচ্ছে তথ্যসূত্রটা আমরা সংগ্রহ করেছি সমকাল থেকে। এখন আপনারা আসেন ভারতে সাম্প্রদায়িক নিপীড়ন নতুন কিছু নয়, কিন্তু এবার ঘটল ভিন্নধর্মী এক ঘটনা। একজন নিপীড়িত মুসলিম বৃদ্ধের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারের মামলা খেলেন এক হিন্দু যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের ছোট্ট শহর কোটদারের প্যাটেল রোডে এক বয়স্ক মুসলিম দোকানদার গত 30 বছর ধরে কাপড়ের দোকান চালাচ্ছেন। তার দোকানের নাম বাবা ড্রেসেস। আর এই নাম নিয়েই আপত্তি তোলে উগ্রবাদী বজরং দলের কয়েকজন কর্মী। তাদের দাবি, একজন মুসলিম কখনোই বাবা শব্দ ব্যবহার করতে পারে না, কারণ বাবা শব্দটি হিন্দুদের। देखो ताऊ जी, ये बाबा नाम हटाओ आप, या तो बाबा बन जाओ। मुसलमान क्या हो गया? मुसलमान ঠিক তখনই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান দীপক। তিনি দোকানদারের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন, বাবা শব্দটি কি কোনো একটি ধর্মের একক সম্পত্তি? কথা কাটাকাটির উত্তেজনার মধ্যেই দীপক নিজের পরিচয় দেন এক অনন্য ভাষায়, আমার নাম মোহাম্মদ দীপক। আর এই কথায় বদলে যায় পুরো পরিস্থিতি। দীপকের পাশে এসে দাঁড়ান আরও অনেক হিন্দু। তুমুল বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির পর বজরং দলের কর্মীরা সেদিন সরে যায়। কিন্তু এ ঘটনার ঠিক 4 দিন পর পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নেয়।
দেরাদুন, ঋষিকেশ ও হরিদ্বার থেকে প্রায় 1 থেকে 150 জন বজরং দলের উগ্র কর্মী কোটদ্বারে পৌঁছে দীপকের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জড়ো হয়। তারা দীপক ও তার পরিবারকে লক্ষ্য করে অশ্রাব্য স্লোগান, গালি ও হুমকি দিতে থাকে। পুলিশের সামনেই ভিড় তেড়ে যায় দীপকের দিকে। নিরাপত্তার অজুহাতে দীপককে থানায় বসিয়ে রাখা হয়, আর হামলাকারীরা ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ চালায়। এর পরের ঘটনা আরও বিস্ময়কর। থানায় 2টি এফআইআর দায়ের করা হয়, একটি বজরং দলের পক্ষ থেকে দীপকের বিরুদ্ধে, আলির আরেকটি পুলিশের পক্ষ থেকে। একই পাল্লায় মাপা হয় দীপক ও হামলাকারীদের। ভিডিওতে স্পষ্ট দেখা চেনা মুখগুলোকেও এফআইআরে অজ্ঞাত ব্যক্তি বলে উল্লেখ করা হয়। গোটা ভারত জুড়ে এখন একটি প্রশ্ন, দীপকের অপরাধ কি? একজন বৃদ্ধ মুসলিমের পাশে দাঁড়ানো? বিজেপি শাসিত রাজ্যে প্রকাশ্যে না এলেও ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়, দীপক তুমি একা নও। রাহুল গান্ধী টুইট করে বলেন, উত্তরাখণ্ডের দীপক ভারতের হিরো। আজ ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে মানবতার হাত বাড়ানো এই যুবক রাষ্ট্রের চোখে অপরাধী, কিন্তু মানুষের চোখে দীপক এখন অসাম্প্রদায়িক চেতনার প্রতীক, ঘৃণা ও ভয়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী নাম। মাসুদ হাসান, বাংলা টিভি। কোনো চাকরি করলেন না, ব্যবসা করলেন না, আপনার ওয়াইফ কোনো চাকরি করলো না, আপনি এতদিন ধরে চললেন কিভাবে? কোথায় থেকে টাকা আসলো? 400 পাউন্ড লাগে খালি একটা রেলের টিকিটের দাম, তারপরে খাইলেন কি বাতাস থেকে? আপনি এমন নেতৃত্ব তৈরি করতেছেন যে নেতৃত্ব আর এক দলকে বলতেছে নারী নেতৃত্বায়ন করে না। গত 17 বছর আওয়ামী লীগ যে রেটরিক তৈরি করে গেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, আপনি এসে তো একই কাজ করতেছেন। আপনি একটা কোম্পানি খুলছিলেন, সে কোম্পানির নাম ছিল কি? হোয়াইট অ্যান্ড ব্লু। এই কোম্পানি আপনি বন্ধ করে দিলেন। এই কোম্পানি আপনি 2017 সালে বন্ধ করে দিলেন। তাহলে আপনি কোনো চাকরি করলেন না, ব্যবসা করলেন না, আপনার ওয়াইফ কোনো চাকরি করলো না, আপনি এতদিন ধরে চললেন কিভাবে? কোথায় থেকে টাকা আসলো? আপনি বলতেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমিরে জামাত কিভাবে 3,20,000 টাকায় মাসে চলে। আপনি আপনার ভোটের ইয়াতে কি দিচ্ছেন জানেন? আমি দেখাই দিই, বলে দিচ্ছি আপনাকে। আপনি যাকে নেতা নির্বাচন করতেছেন সে বলছে তার মাসিক ইনকাম হচ্ছে, বাৎসরিক ইনকাম একক দশক শতক হাজার লক্ষ 6,76,353 টাকা। 1 পাউন্ড সমান 170 টাকা। 6 লাখকে যদি আপনি 170 টাকায় ভাগ দেন কত পাউন্ড আসে? 3,000 পাউন্ড। 3,000 পাউন্ডকে আপনি যদি 12 দিয়ে ভাগ দেন কত আসে? 400 পাউন্ড। 400 পাউন্ড লাগে খালি একটা রেলের টিকিটের দাম, তারপরে খাইলেন কি বাতাস থেকে? তাহলে আপনি এমন নেতৃত্বকে নির্বাচন করতেছেন যে হলফনামা করে বলে দিচ্ছে অসত্য তথ্য। আপনি এমন নেতৃত্ব তৈরি করতেছেন যে নেতৃত্ব আর এক দলকে বলতেছে নারী নেতৃত্বায়ন করে না, আর আপনি নিজে নেতৃত্ব বিশ্বাস করেন না। কেন? সমস্যা কি? আর একটা বললেন কি? ধর্ম নিয়ে বাংলাদেশ জামাতে ইসলাম বিশ্বাস করে। 91 ভাগ তাহলে মুসলমান বিশ্বাস করে না ধর্ম? তাহলে 91 ভাগ এদেশের মানুষ মুসলমান না? 91 ভাগ মানুষ এদেশের মুসলমান না? এই রেটরিকগুলো তৈরি করে আপনি কি চাচ্ছেন? ভাগ করতে চাচ্ছেন। গত 17 বছর আওয়ামী লীগ যে রেটরিক তৈরি করে গেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, আপনি এসে তো একই কাজ করতেছেন। তাহলে এই বয়ান কার? এটা কি হাদির স্বপ্ন ছিল? এটা কি 24-এ যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, যাদের বিনিময়ে আজকে আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি, তাদের স্বপ্ন কি এটা ছিল? তাদের স্বপ্ন তো এটা ছিল না। তাহলে এই স্বপ্নকে সত্য করতে গেলে আপনাকে কি করতে হবে? আরও একটা জিনিস দেখেন, মানে এই কথাগুলো বলি যে ওই ভাই চলে গেলেন, উনি বলে গেলেন না দুইটা কথা। আপনি 45 জন ঋণ খেলাপিকে নমিনেশন দিয়েছেন, তার মধ্যে 7 জন আর হাতে আছে 5,000 কোটি টাকা। 7 জন লোকের আছে কত হাজার কোটি টাকা? 5,000 কোটি টাকা। তারা এই টাকাটা কার? পাবলিকের টাকা। আজকে 3 জনার বলছে নির্বাচিত হলেও তাদের নমিনেশন ফলাফল কি করে স্থগিত রাখা হবে যতক্ষণ মামলা শেষ না হবে। কি কারণে জানেন?
একজন 2200 কোটি টাকা নিয়ে বসে আছে, 1 টাকাও ব্যাংকে দেয়নি। তো লোকের টাকা যার না দেওয়ার স্বভাব, তাকে আপনি কি ওই সংসদে পাঠাবেন আপনার পবিত্র আমানত হিসাবে? আব্দুল্লাহ তাহের ভাই, আপনার কাছে যেটা রফিক শিকদার ভাই বলছিলেন যে জামাতে একজন প্রার্থীর কথা বলছিলেন, এবং আমরা জানি সেটা একটি ভিডিও ভাইরাল হয়েছে একজন প্রবাসী সাংবাদিকের মাধ্যমে। আসলে এমন একটি ভিডিও কিভাবে ভাইরাল হয় আসলে একটি সেফটিক একটি জায়গা থেকে, যেখানে রেস্ট্রিক্টেড একটি এরিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলা টিভির সকল দর্শক এবং আমার সম্মানিত সহ আলোচক সহ আপনাকে শুভেচ্ছা। তো যেই প্রসঙ্গটি রফিক ভাই তুললেন সর্বশেষ এবং আপনি প্রশ্ন করলেন, প্রথমত যে প্রার্থী, নির্বাচনে যিনি প্রার্থী, উনি কি কথা বলেছেন সেইটা বলবার আগে আমি প্রথমত আমার কাছে যে সিকিউরিটি কনসার্ন যেটা মনে হয় যে 5ই আগস্টের পরে আমরা সেনাবাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে দেখেছি, এবং আমরা আশা করি অতীতে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী, আমি সেনাবাহিনীকে বলছি না, সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য যারা আয়নাঘরের মতো গুম খুনের সাথে জড়িত, ওই সকল সদস্যরা কিন্তু সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এবং এটা সেনাবাহিনীও বলেছে যে সেনা সদস্য কোনো একটা বিশেষ সদস্যের দায়িত্ব পুরো বাহিনীর ওপর আসে না। কিন্তু এখনও এই 5ই আগস্টের পরে আজকের যে ভিডিওটা নিয়ে কথা হচ্ছে, আমি একটু ইনভেস্টিগেট করে খোঁজখবর নিয়ে যেটা জেনেছি বা বুঝেছি যে এই ভিডিওটি বেশ আজকের না, এটা কিছুদিন আগের। তো রফিক ভাই যে কথাটি বললেন কখন হয়েছে সেটা বিষয় না, বিষয় হলো কথা বলাটা। কিন্তু আমার কাছে এই কি শব্দ চয়ন করেছেন তার চেয়ে বড় কথা হলো এই ভিডিওটা এই সেনাবাহিনীর ভেতর থেকে বাইরে কিভাবে আসলো। এটা তো একটা অভ্যন্তরীণ, এবং আপনি দেখেন আজকে হয়তো একজন প্রার্থীর ভিডিও আসছে, অনেক তো গোপন রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত বিষয় থাকতে পারতো, সেই ভিডিওগুলো আসে। তেমন সেনাবাহিনীর মধ্যে কোনো সদস্য এখনও এমন কোনো পারপাস সার্ভ করছে যারা পলিটিক্যালি ইল মোটিভেটেড। তো এমন সদস্যদেরকে আমরা যদি এখনও চিহ্নিত করতে না পারি, সরকারে কারা আসবে সেটা তো আমরা জানি না, জনগণ যাকে চায়। কিন্তু যেই সরকারই আসুক, ওই সরকারের সময় আবারও সেনাবাহিনী কিছু সদস্য কি অতি উৎসাহী হয়ে বিশেষ কোনো দলের বা ওই সরকারের পারপাস সার্ভ করবে, এটা কিন্তু আমাদের জন্য একটা আশঙ্কার। এবং নির্বাচনের ঠিক সপ্তাহখানেক আগে, 10 দিন আগে, এটা কিন্তু আমাদেরকে একটা সিকিউরিটি কনসার্ন। যদিও সেনাপ্রধান কিন্তু বলেছেন যে নির্বাচনে তারা সর্বাত্মক সহযোগিতা করবে, নির্বাচন না হওয়ার কোনো কারণ নাই, কিন্তু আমি সেনাবাহিনীর কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আপনাদের এটা একটু ইনভেস্টিগেট করা দরকার যে ভেতরের এই ভিডিও কিভাবে, বডি অন ক্যামেরাতে ধারণ করা ভিডিও কিভাবে বাইরে আসে। হ্যাঁ, হয়তো অনেকে যুক্তিতর্ক দিবে যে সাংবাদিকরা অনুসন্ধানশী, সাংবাদিক অনেক কিছু করতে পারে, কিন্তু করেই যদি ফেলে তার মানে সেনাবাহিনীর দুর্বলতা। এটা নিশ্চয়ই সেনাবাহিনীর ভেতরে কেউ এটা লিক করেছে। তো আমার কাছে এইটা সবচেয়ে বেশি কনসার্ন। আর যে ভাষার বিষয়টা বলে, এটা বরাবরই বলি, শুধু আজকের এই প্রার্থী না, মানে আমাদের রাজনীতিতে এই জিনিসটা আমাদের জন্য খুবই দুঃখের। আমরা বরাবরই দেখি যে রাজনীতিবিদরা যারা আসলে রাষ্ট্রকে, দেশকে নেতৃত্ব দিবে, তাদের ভাষায় তাদের আমরা লাগাম পাই না। হ্যাঁ, তারা মুখে যেটা আসে সেটাই বলে ফেলে। যখন লাগামের কথা যখন আসে, আমি একেবারে যদি সহজ করে বলি যে মানে একটা রাজনৈতিক দল যে এক এলাকা থেকে আরেক এলাকায় ভোট নিয়ে যাবে, শুধুমাত্র নির্বাচনকে টার্গেট করে তাদের আদর্শিক পরিবর্তন নিয়ে আসবে। 2 নম্বর বিষয় যেটা হলো, ধরেন আপনি তো অনেক দিন ধরেই টক শোতে কথা বলেন এবং আপনি একজন ফেমাস মানুষ, এবং এই সরকারের পক্ষেও ভালো কথা বলেছেন, বিপক্ষেও বলেছেন। আমার প্রশ্ন হলো, একটা দলকে যেভাবে সরাসরি চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে, ধরেন আমি বারবারই যেটা বলি, বিভিন্ন শোতেই বলেছি যে মানে প্রেস ক্লাব থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত যদি সরকার কাউকে বসতেই না দেয়, কোনো দোকান বসতেই না দেয়, ফুটপাতে কাউকে বসতেই না দেয়, তাহলে তো ওখান থেকে চাঁদাবাজির প্রশ্ন আসে না। তো চাঁদাবাজি আসলে কার সমস্যা, সরকারের সমস্যা নাকি যে চাঁদা নেয় তার সমস্যা? না, ধন্যবাদ আপনাকে। অনেকগুলো কথা বলছেন, আমি চাঁদাবাজ প্রসঙ্গে প্রথমে আসি। আচ্ছা, আসেন। যদি আপনি আমার প্রশ্ন করেন, ভাই আপনার কাছে কেউ চাঁদা চাইছে? না, আমার কাছে চায় নাই। আমার কাছে কেউ চাঁদা চায়নি। আজিজ ভাই কাছে চাইতে পারে? না, আমার কাছে চায়নি। তাহলে ঠিক আছে। আমি কি ব্যবসা করি নাকি? আমি কি দোকান বসাইছি হকার নাকি? ঠিক আছে, আমি বলতেছি ওইভাবে যদি বলি, চাঁদা আমার কাছে কেউ চায় নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে চাঁদাবাজের অভিযোগ আছে। কি অভিযোগ?
আজিজ ভাই আমার কাছ থেকে চাঁদা নেয়, আজিজ বলতেছে বিপু আমার কাছ থেকে চাঁদা নেয়, বিপু সাহেব বলতেছে রাজ্জাকি আমার কাছ থেকে চাঁদা নেয়। বিষয়গুলো এইরকম। একমাত্র যিনি চাঁদা দেন তিনিই জানেন কে তার কাছে চাঁদা চায়, এছাড়া আমি বলতে পারবো না। এই যে কে চাঁদা চায় এইটা জানে একমাত্র যিনি চাঁদা দেন। চাঁদা যিনি এইরকম একটা বায়বীয় অভিযোগ দিয়ে No, 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 আমি দলের কথা বলছি না তো। বড় সংকটে ফেলা হয়েছে। আমি দলের কথা বলছি না তো, আমি চাঁদা দিচ্ছি, আমি বলতে পারবো চাঁদা নেয় কে, ন্যায়টা কে আসলে, আমি সেটা বলছি। চাঁদা কে নেয় তো আমি জানি না, আমি তো বললাম আমার কাছে চায় না, কিন্তু যিনি চাঁদা দিচ্ছেন একমাত্র তিনি জানেন কে তার কাছে চাঁদা চায়। সুতরাং সে যখন ভোট দিবে সে তখন ডিসাইড করবে যে আমি কি চাঁদাবাজরে ভোট দিব না চাঁদাবাজের বাইরে ভোট দিব। আমি কিন্তু জানি না কে চাঁদা নেয়, আমার অভিযোগও নাই, কারণ আমার কাছে কেউ চাঁদা চায় না। সুতরাং এটা ভোটার ডিসাইড করবে, ভোটার জানে যে তার কাছ থেকে চাঁদা কে নেয়, ব্যাস সে সিদ্ধান্ত নিবে। সুতরাং এটা তো কে চাঁদাবাজ কারে বললো এতে কিছু আসে যায় না, যদি আমি ভোটে বিশ্বাসী থাকি। না, কিন্তু এবার তো মনে হচ্ছে যে নির্বাচনের পুরো মানে ক্যাম্পেইন, মানে সব জনসভা থেকে সব জায়গায় একটা বড় ইস্যু হিসেবে দাঁড়িয়েছে চাঁদাবাজি। আমি তো ছোট দেখছি না, কিন্তু সে তো ভোটাররা ডিসাইড করবে, একমাত্র ভোটাররা জানে তার কাছ থেকে চাঁদা নেয় কে। আমি কেমনে বলবো? রাজ্জাক ভাই একটু হেল্প করি। আমার বাসার সামনের দোকানগুলোতে চাঁদাবাজি হয়। যখন 5ই আগস্টের পরিবর্তন ঘটার পরে দেখা গেল এক পক্ষকে চাঁদা দেয়, মানে অর্থাৎ পক্ষ চেঞ্জ হয়ে গেল। পরে আবার এগ্রিমেন্ট করছে, আগের পক্ষের সাথে এগ্রিমেন্ট করছে নতুন পক্ষ যে দেখো পুলিশ আসলে আমরা মানে নতুন পক্ষ আর পুলিশ, যাই হোক, তার মানে সেটা তো আপনার কথায় চাঁদাবাজি হচ্ছে। একটা দলের একজন নেতা সে শুনছে এই চাঁদাবাজির কথা বললি, আমাকে জিজ্ঞেস করছে, ভাই আমি তো চাঁদা নেই, যে কি করেন, কয় ওই আওয়ামী লীগের চলে যাওয়ার পরে অটোমেটিক ওরা এসে আমার কাছে চাঁদা দিচ্ছে। আমি ওইটাই বলতেছি, একমাত্র চাঁদা দাতা জানেন কে চাঁদা নেয়, এছাড়া কেউ জানে না। চাঁদা দাতা জানেন কে চাঁদা নেয়, সে কাকে দেয়, সুতরাং ভোট দেওয়ার সময় সে সিদ্ধান্ত নিবে। আজকে চাঁদাবাজ বিষয়টা এত বেশি আলোচিত হইতেছে অ্যাজ ইফ যে এটা আপনার কথা যদি ধরি, যে আমি বলি আপনাকে একটু ডিস্টার্ব করতেছি একটু, যে যদি মনে করে যে চাঁদা দেয় সেই একমাত্র জানে, তো প্রশ্ন হলো চাঁদা তো আর 1 কোটি লোক দেয় না। তো এখন যেভাবে ক্যাম্পেইন শুরু হয়েছে রাজনৈতিকভাবে, এটা হলো মানে নির্বাচনী ক্যাম্পেইনের মূল এজেন্ডা হলো চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ। সুতরাং আমি যদি 100 বার আপনাকে চরিত্রহীন বলে গালি দেই তাহলে তো প্রতিষ্ঠিত হয়ে যাবে। না, সেটা তো ঠিক আছে, সেটা তো আপনি বলতেছেন 1 কোটি লোক, আপনার না 1 কোটি লোকে চাঁদা দেয় কিনা, আপনি বলছেন 1 কোটি লোক তার দেয় না। আপনি হয়তো আমি জানি না, কিন্তু আমি জরিপে পাইছি যে বাংলাদেশে 70 থেকে 80 লক্ষ স্পট আছে চাঁদার। হ্যাঁ, হলো, ঠিক আছে। 70 থেকে 80 লক্ষ স্পট যদি শুধু চাঁদার থাকে তাহলে তো আপনি বুঝতে হবে 1 কোটি 2 কোটি 5 কোটি কোনো ইস্যু না, দিতেই পারে। সেজন্য আমি বারবার বলছি যিনি চাঁদা দেন তিনি জানেন কে। এখন যদি 70 লক্ষ স্পট থাকে তাহলে তো 70 লক্ষ থেকে 1 কোটি লোকে চাঁদা দেয়, ওই 1 কোটি লোকে জানবে আমরা কাকে চাঁদা দেই কিংবা চাঁদাকে নেয়। এই আরো বলি না, যে এই যে বললেন এত স্পট আছে, এই স্পটের ভিতরে ধরেন একটা স্পটে 100 জন আছে, তার পরিবার আছে না, আত্মীয়স্বজন, সেই জন্যই বলতেছি ওইভাবে হিসাব করলে তো হবে, ওইভাবে হিসাব করলে আপনি দেখবেন বিরাট একটা অংশের কাছ থেকে চাঁদা নেয়। এখন এই চাঁদা দেয় কারা, কাদেরকে দেয়, এইটা হলো ওই যারা চাঁদা দাতা তারা ভোটার, যারা চাঁদা নেয় তারা হয়তো প্রার্থী, সুতরাং তারা ডিসাইড করবে। এটা গেল একটা দিক। আরেকটা দিক নিয়ে আসছেন আপনি যে এদের বিরুদ্ধে আর যারা চাঁদাবাজের কমপ্লেন করে তাদের বিরুদ্ধে আছে আবার তারা স্বাধীনতার বিপক্ষ শক্তি কিংবা রাজাকার। তাদের প্রথম কথা বলেন যে প্রথম কথা হলো যে চাঁদাবাজি যা হচ্ছে সেটা আসলে সর্বপ্রথম সুশাসনের অভাব কিংবা প্রশাসনের ব্যর্থতা। তাই দোষটা তো প্রথম প্রশাসনের দিকে যাবার কথা। তো এখন সেটা না করে একটা দলকে তাহলে তো আপনাকে আর একটা কথা বলতে হয়। আপনি 5ই আগস্টের আগ পর্যন্ত চাঁদাবাজি হয়েছে বাংলাদেশে, কোনো সন্দেহ নাই না। আচ্ছা, 5ই আগস্টের পরে ওই যে জায়গাগুলো চাঁদাবাজি হইতে জায়গাগুলো কি খালি আছে সেটা বলেন? না, খালি নাই। ভরছে কারা? হ্যাঁ, কারা ভরছে? কেউ না কেউ তো ভরছে। ভরছে তো, সরকার তো লোক নাই না, তো ভরছে কারা? সরকার তো শুধু ঠেকায় নেই। আমার কথা না, সরকার ঠেকাবে কেমনে? সরকারের পুলিশ কিভাবে কেনে? সরকারের মানে আমরা কিন্তু সেই পুরনো দিকে যাচ্ছি। সরকারের পুলিশ কোথায় মানে
পুলিশের নাকি অস্ত্র লুট হয়ে যায়, পুলিশ ঠেকাবে কেমনে? মানে ফুটপাতের উপর বসে একজন দোকানদারে করবে, ওটাও অবৈধ। সেই দোকানদারের কাছ থেকে একজন চাঁদা নেবে, সেটাও অবৈধ। দুইটা অবৈধ কাজ হতে দিল সরকার। সরকার দিবে কেন? হ্যাঁ, সরকার তো নন কোঅপারেটেড বাই অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পলিটিশিয়ান, বহু আগে থেকে বলে আসছি। আপনি শুনেন, এমনটা অভিযোগ উঠতে পারে না, রাজ্জাক ভাই, এমনটা অভিযোগ উঠতে পারে না যে, এমনটা অভিযোগ উঠতে পারে না যে আমি সুন্দরী নারী আপনার সামনে দিলাম, আপনাকে বিতর্কিত করবেন না। না, আমি বলি সবকিছুর দায় কিন্তু আলটিমেটলি সরকারের, সেটা আমরা বলতেছি। আপনি সরকারের দায় বইলা আপনি রিয়েলিটিতে যদি না থাকেন, আপনি দায় দিয়ে চলে যেতে পারবেন, দায় দিয়ে চলে যেতে পারবেন। যেমন এখন চাঁদাবাজি নিয়ে কথা উঠতেছে। ফর এক্সাম্পল, ক্ষমতায় কে যাবে? যেই যাক, XYZ, হয় আজিজ ভাই যাবে, নয় আমি যাবো, হয় বিএনপি যাবে, না জামাত যাবে। আমার অত দরকার নাই, আজিজ ভাই যাবে, নয় আমি যাব। হ্যাঁ, আমরা দুইজনই কি বলিষ্ঠ কণ্ঠে বলছি আমরা ক্ষমতায় আসলে কোনো চাঁদাবাজি হবে না? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কেউ তো বলে নাই। দুইজন বলছে, জামাত জোট বলছে, বিএনপি জোট বলছে। কোথায় বলছে যে আমরা ক্ষমতায় গেলে কোনো চাঁদাবাজি হবে না? এই সেন্টেন্সটা দেখেন। তারেক রহমান তার সমাবেশে বলছে যে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা। কি বলছে বলেন? চাঁদাবাজি হবে না, বন্ধ করব। এক জিনিস তারেক রহমান সাহেব কি বলছে আমি দেখছি, উনি ওনার মধ্যে আপনি দৃঢ়তা পান নাই। না, ওনাকে প্রশ্ন করছিলেন রেডিসন ব্লুতে একজনে, যে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, দোকানপাট করি, আমরা নতুন বাড়ি করতে গেলে চাঁদাবাজির মোকাবেলা সামনে পড়ি, চাঁদা দিতে হয়। আপনারা ক্ষমতায় আসলে এই চাঁদাবাজি বন্ধ হবে কিনা? এটার আমার যদি আপনি আমাকে বলেন, এক লাইন উত্তর, ইয়েস, আমরা ক্ষমতায় আসলে কোনো চাঁদাবাজি হবে না, শেষ। কিন্তু কি বলছেন উনি? দুর্নীতি, চাঁদাবাজি একটা বিশাল ব্যাপার এবং এইটাকে দূর করা দরকার, এবং সরকার থেকে বার্তা যাবে, এবং সরকার থেকে বার্তা গেলেই 20-30% দুর্নীতি সাথে সাথে কমে যাবে। তাকে তো প্রধানমন্ত্রী ভাইবা আমি প্রশ্নটা করলাম, উনি তো প্রধানমন্ত্রী ওই মুহূর্তে, তার কাছে স্ট্রেট বক্তব্যটা হওয়া উচিত ছিল এই যে আমরা যদি সরকার গঠন করি, ফ্রম ডে 1 চাঁদাবাজিতে ফুল স্টপ। আর আপনি কি বললেন? বার্তা যাবে, সরকার থেকে বার্তা যাবে। সরকার তো আমি, আমার সামনে তো কল্পিত সরকার সে, আমি সেটা বলছি। সুতরাং আমাদের জবাবগুলা সহজ সরল মানুষ, সহজ সরল জবাব, মানুষ এইটাই প্রত্যাশা করে। এটার মানে বলছি না চাঁদাবাজি বন্ধ হবে। বহু প্রোগ্রাম তারেক রহমান সাহেব দিচ্ছে, সবই ভালো। মনে করেন আপনি কি বলে এই ফ্যামিলি কার্ড দিবেন, ভালো প্রোগ্রাম। আপনি কৃষি কার্ড দিবেন, ভালো প্রোগ্রাম। আপনি ধরেন হেলথ কার্ড দিবেন, ভালো প্রোগ্রাম। আপনি বৃক্ষরোপণ করবেন, ভালো প্রোগ্রাম। খাল খনন করবেন, ভালো প্রোগ্রাম। সবই ভালো প্রোগ্রাম, কিন্তু এই সব বক্তব্যগুলা সুন্দর, গ্রহণযোগ্য যদি হয়, সেখানে আপনাকে যারা প্ল্যান করে বলতেছে তাদের একটু হিসাব নিকাশ করে বলতে হবে। যেমন এটা বাস্তবায়ন কিভাবে হবে, এটার সোর্স অফ ফান্ড কোত্থেকে আসবে। আপনি যদি বলেন আমি বলে দিলাম হবে, আপনি তো নিশ্চিত করতে হবে। সে ফর এক্সাম্পল ফ্যামিলি কার্ড, ভালো উদ্যোগ, আমি বারবার বলতেছি ভালো উদ্যোগ। আপনি 4 কোটি পরিবার যদি প্রতি মাসে 2,500 টাকা করে ইকুইভ্যালেন্ট খাবার পায় অথবা টাকা পায়, এটা ভালো না? কিন্তু প্রশ্ন হচ্ছে তার সাথে তো একটা হিসাব করতে হবে কত হাজার কোটি টাকা মাসে লাগে। মাসে লাগলে কোত্থেকে আসবে, সেটা যদি ভায়াবল না হয় তাহলে তো আমি সন্দেহে পড়ে যাব। কেননা আপনি সেটা ধরুন কি রাজস্ব বাড়িয়ে দিবেন ব্যবসায়ীদের, কিংবা ভ্যাট বাড়িয়ে দিবেন, সেটা বাড়াই দিলে ব্যবসায়ীরা কিভাবে নিবে, সবটা পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে। সুতরাং যারা তাকে বলতেছে, তারেক রহমান সাহেবের আমি কোনো দোষ দিব না, বিকজ ওনার একটু উনি দেশ চালাবেন, এইটুক মাথায় উনি সব কিছু বিষয় রাখতে পারবেন না। কিন্তু যারা বলেন তারা তো একটা সাথে ক্যালকুলেশন দিবেন, সেই ক্যালকুলেশনটাকে আদৌ তারা থ্রো করতেছেন ওনার কাছে। আপনি 50 কোটি গাছ লাগাবেন, আপনি বৃক্ষরোপণ স্বাস্থ্যের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, দেশের জন্য ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে গাছগুলো লাগাবেন, কোথায়, পরিকল্পনা কি, কিভাবে লাগাবেন, বাজেট কত, কথার কথা বলছি, এটা তো সাথে আসতে হবে। কিন্তু ওনাকে যারা দিয়ে দিচ্ছে উনি হয়তো বলে দিচ্ছেন, কিন্তু চিন্তা করে তো বলতে হবে। সেই জন্য আমি বললাম মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ। যে মুখটা মত বিক্রি করে উনিও চায় ওনার ছেলেটা ভালোভাবে একটা ভালো সমাজে গড়ে উঠুক। যে ছেলেটা চাঁদাবাজি করে, যে মুখটা টেন্ডারবাজি করে, উনিও চায় ওনার ছেলেটা টেন্ডারবাজ মুক্ত একটা সমাজে গড়ে উঠুক। নবীনগরে এই আওয়াজ ছড়িয়ে গিয়েছে, সারা বাংলাদেশে আওয়াজ ছড়িয়ে গিয়েছে। কেবলমাত্র একমাত্র এই ঐক্যবদ্ধ বাংলাদেশ,
11 দলীয় জোট আমরা যে বাংলাদেশ গড়ে তুলব, সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। প্রিয় নবীনগরবাসী, কিছুক্ষণ আগে ভাই বলেছিলেন, আমরা যখন রাজনীতি শুরু করি আমরা বলেছি আমরা শুধুমাত্র খেলা যে চেঞ্জ করবো শুধু এটা না, আমরা খেলার নিয়মটাই পাল্টাই দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখবেন প্রার্থীরা ভোটারদেরকে টাকা দিয়ে আসে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আসে, বাড়িতে গাড়ি পাঠায়, গাড়িতে রিক্সা পাঠায়, গাড়িতে সিএনজি পাঠায়, আর সেই জায়গায় মানুষ এসে আমাদেরকে টাকা দিয়ে যায়। নিজের টাকা খরচ করে প্রোগ্রামে আসে মানুষ। এখন আপনারা বুঝতে পারছেন না খেলা যে এখন করলে বলে চলছে। প্রিয় নবীনগরবাসী, সিদ্ধান্ত আপনার। আপনি কি একদিন 500 টাকা 1000 টাকা খেয়ে 5 বছর গোলাম থাকবেন, নাকি একদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করে 5 বছর মালিক বনে যাবেন? অনেকেই আপনি আশেপাশে দেখবেন অনেকেই টাকা পয়সা নিয়ে প্রস্তুতি নিচ্ছে, কালো টাকার ছড়াছড়ি। গত 1.5 বছরে মানুষের চাঁদাবাজি টেন্ডারবাজির টাকাগুলো এখন নির্বাচনে দাঁড়িয়ে নিয়ে আসছে। আমরা বিশ্বাস রাখতে চাই এই নবীনগরবাসী 12 তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। প্রিয় প্রশাসনের ভাইরা, আপনারা এখানে যারা আছেন, প্রশাসনের অনেকের এই তরুণ প্রজন্মের, আপনাদের কাছে আমাদের আস্থা অনেক। গত 3টা নির্বাচনে এসপিকে সাক্ষী রেখে, ওসিকে সাক্ষী রেখে, এসআইকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে হয়েছে, মানুষ এসে ভোট দিয়ে গিয়েছে, সেটার ফলাফল আপনারা 5 আগস্ট পেয়েছেন। আমরা আস্থা রাখতে চাই প্রশাসনের অধিকাংশ যারা আছে তারা বাংলাদেশটাকে ভালোবাসে। অনেকে নির্বিঘ্নে এসে অনেক 5 সদস্যরা আমাদেরকে আসে বলে, ভাই আমরা কি করব, আমরা এই দেশটাকে ভালোবাসি, আমরা চাই একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এই দেশপ্রেমিকরা ক্ষমতায় আসুক। কিন্তু কিছু কতিপয় লোভী বেনজির হারুন আবার উদয় হয়েছে, বিপ্লব আবার উদয় হয়েছে। প্রিয় পুলিশ ভাইরা, আপনারা বেনজির থেকে শিক্ষা নেন, হারুন থেকে শিক্ষা নেন, আপনারা বিপ্লব থেকে শিক্ষা নেন। আমরা বিশ্বাস করতে চাই আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কোনো এসপির জন্য টাকা রাখতে হবে না, কোন ওসির জন্য টাকা রাখতে হবে না, কোন এসআইয়ের জন্য টাকা রাখতে হবে না। কোন পুলিশ সদস্যরা যদি একটা হারাম টাকা আপনারা স্পর্শ করে দেখেন, আপনার সন্তান রয়েছে, পরিবার রয়েছে, আল্লাহর আলস কেঁপে উঠবে। এই নির্বাচন 1400 শহীদের রক্তের নির্বাচন, এই নির্বাচন ইলিয়াস আলীর গুম হওয়ার নির্বাচন, এই নির্বাচন 30,000 আহত নির্বাচন। এই নির্বাচনের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে, আমাদের ঘাম দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে। অনেক স্ত্রী তার স্বামী হারিয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছে, অনেক সন্তান তার বাবা হারিয়েছে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান, আবার 5 আগস্টে আসবে। আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বন্ধু। এই কাজটা ঠিক করতে হলে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। যখন কেউ অন্যায় আবদার করবে, আপনার সন্তানদের চেহারাটা মনে রাখবেন, কারণ আজকে যে বাংলাদেশ আপনি রেখে যাবেন, সেই বাংলাদেশটা আপনার সন্তানের জন্য রেখে যাবেন। আজকে যদি ভোটচোরদের কাছে দেশটা রেখে যান, ভোটচোরদেরকে দেশটা তুলে দেন, এই ভোটচোররা আপনার সন্তানদেরকে রাস্তার মধ্যে গুলি করার জন্য আপনাকে নির্দেশ দিবে। সিদ্ধান্ত আপনাদের। প্রিয় ওসিডিসিরা, এসপিএসআইরা, সিদ্ধান্ত আপনাদের।
আপনারা কি ক্ষমতা ভোটযোদ্ধের হাতে তুলে দিবেন নাকি জনতার হাতে তুলে দিবেন? অন্যদিকে দেখলাম সারা মিডিয়া সব জায়গায় একটা দলের শুধুমাত্র বন্ধনা, প্রশংসা, সব বন্ধনা শুধুমাত্র বিএনপির জন্য। নির্লজ্জ মিডিয়া খবরের মাঝে মাঝে বিএনপির প্রচারণা চালায়। এই নির্লজ্জ মিডিয়া যারা গত 17টা বছর তারেক জিয়াকে দেশদ্রোহী হিসেবে স্বীকৃতি দিয়েছে, আজকে তারা নির্লজ্জ ভাবে তার পদলে হবে ব্যস্ত হয়ে গিয়েছে। প্রিয় মিডিয়ার ভাইরা, আপনাদের চরিত্র বদলাইতে হবে। আমরা জানি আমার সাংবাদিক ভাইরা চেষ্টা করে, কিন্তু মিডিয়ার মালিকেরা হচ্ছে প্রথম মুনাফিক। আগামী নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জনগণ এবারে মিডিয়াকে অধিকার দেখাবে। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা নারীর কাছে, প্রত্যেকটা হাড়ির কাছে এই রিক্সার খবর আপনারা পৌঁছাই দিতে হবে। আপনারা যদি ইনসাফ চান, আপনারা যদি চান যারা এই নির্বাচনের জন্য গুম হয়েছে, খুন হয়েছে, এই 1400 শহীদের আমরা যদি অবদান দিতে চাই, এই 12 তারিখ পর্যন্ত আপনারা যদি আপনাদের কাজে অবহেলা করেন, সেটা হবে আপনারা এই শহীদ আহত এই নির্বাচনের জন্য যারা জীবনকে উৎসর্গ করেছে তাদের প্রতি অবহেলা। এনসিপিও চেষ্টা কম করেনি, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের সাথে তাদের নেতৃত্বের ছায়ায় দেখা গেছে, এনসিপির ছায়ায় আওয়ামী লীগ নেতাদেরও দেখা গেছে। কিন্তু তারপর শেষ পর্যন্ত কতটা অর্জন হলো সেটি নিয়ে একটু জানতে চাই। একটা জরিপ আজকে হয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, সেখানে অংশ নেওয়া ভোটারদের 90% বেশি তারা নির্বাচনে ভোট দেবেন বলে জানিয়েছেন। তবে তাদের 48.2% এবার বিএনপিকে ভোট দেবেন। মানে কি আপনারা এত চেষ্টা করেও খুব একটা কাছে আনতে পারলেন না আওয়ামী লীগ কর্মীদের? ধন্যবাদ রাসেল ভাই আপনাকে, আমার সহ আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি যেটা বললেন যে আওয়ামী লীগকে আমরা সাথে ভিড়ানোর চেষ্টা করেছি, মনে হয় এটা বাস্তবতা না। কারণ আওয়ামী লীগ যদি একটা দলকে সবচেয়ে বড় শত্রু মনে করে সেটা হচ্ছে এনসিপি, কিন্তু আমরা তারপরও ধরেন কাউন্সিলরদেরকে নিয়ে বৈঠক কিংবা কুমিল্লায় বিদ্রোহী আওয়ামী লীগের নিয়ে বৈঠক, সেটি তো অনেক আলোচনা হয়েছে। আমি বলছি, ধরেন যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন ওই সময়ে, সেই সময়ে তাদের ঢালাওভাবে স্কুল কলেজে টিচারদেরকে জোর করে পদত্যাগ করানো, কাউন্সিলরদেরকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া, এই ধরনের অনেক ঘটনা যেটা হয়েছে সেটা তো নিয়মতান্ত্রিক উপায়ে হয় নাই। আমরা সেটা নিয়ে কথা বলেছি, কিন্তু তখন কিন্তু আপনারা আমাদেরকে বলেন নাই, মানেনও নাই যে আমরা অনিয়মতান্ত্রিকভাবে কোনো কিছু হোক এটা চাই না। এবং বরং যখন মব নিয়ে কথা উঠেছে তখন খুব স্বাভাবিকভাবে আমরা এর বিরুদ্ধে দাঁড়ালো, আমাদের উপর এটা চাপানো হয়েছে। হ্যাঁ, তো ওই বিস্তারিত গল্প বললে সারা বছরের দুঃখের কথা শেষ হবে না। যেটা জরিপ হয়েছে, বাস্তবতাটা হচ্ছে জরিপে কারা অংশগ্রহণ করে, এই জন্য এই জরিপগুলো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে কখনোই রাজি না। আমি যেটা দেখি আমি সেটা বিশ্বাস করি, মাঠে যেটা দেখি সেটা আমি বিশ্বাস করি। মাঠে যেটা দেখছি যে একটা রাজনৈতিক দল, একেবারে দুই দলই বলবো, দুইটা বড় রাজনৈতিক দল যারা এখন নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে আছে, সবাই আসলে একেবারে ওপেনলি আওয়ামী লীগকে কাছে টানার চেষ্টা করছে। এবং আমি এক জায়গায় বলেছিলাম যে আওয়ামী লীগের ভোট এমন মধু, হ্যাঁ, এই মধু আশায় সবাই উদ্গ্রীব। আমি ভোটারদেরকে জিজ্ঞেস করেছি, ধরেন আইনজীবীদের মধ্যেও তো যারা আগে আওয়ামী লীগের সমর্থন করতেন তারা আছেন, তাদেরকে তো সবাই তো আর গোলাগুলিকে সমর্থন করে নাই, তাদের সাথে তো আমাদের দেখা হয়, নিত্যদিন কথা হয়। জাতীয় নাগরিক পার্টি যেটা প্রপোজ করেছিল সেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করার জন্য। আমরা স্পষ্টভাবে বলেছি যে যারা অপরাধের সাথে সরাসরিভাবে যুক্ত, অপরাধ বলতে শুধু খুনাখুনি বলছি না, এই দীর্ঘ 17 বছরের আওয়ামী শাসনামলে যত রকম অন্যায় অপরাধ ছিল, লুটতরাজ, দুর্নীতি, গুম, খুন, সব অপরাধেই কথাই আমরা উল্লেখ করেছি যে এই ধরনের কর্মকাণ্ডে সমাজকে নষ্ট করার জন্য যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এর বাইরে যারা দীর্ঘ দিন ধরে এবং জীবনভর হয়তো আওয়ামী লীগকে সমর্থন করেছে তাদেরকে তো আপনি সমাজ থেকে এক্সক্লুড করতে পারেন না, এটা বাস্তবতা, তাই না? যেটা সত্যি সেটা বলতে হবে। তো তাদেরকে কি করবেন আপনি? সমাজচ্যুত করে দিবেন, বা একটা নির্দিষ্ট দলের মতো তাদের নামে প্রতিদিন মামলা দিবেন, আবার মামলা থেকে নাম কাটানোর জন্য পয়সা নেবেন? এটা তো হয়েছে। এখন আমি তাদের জিজ্ঞেস করেছি যে আপনারা
কাকে সমর্থন দিবেন, এই জরিপটা আমি সঠিক মনে করছি না এই কারণে যে বেশিরভাগ আওয়ামী লীগের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তারা জামাতকে সমর্থন দিবে। কেন? কারণ জামাত ইসলামের যিনি আমির, উনি অভ্যুত্থানের পরেই উনি একটা আওয়ামী লীগের সমর্থকদের জন্য একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, যেটা নিয়ে আমরা খুবই প্রতিবাদ জানিয়েছিলাম যে বিচার না হয়ে সাধারণ ক্ষমা কিভাবে দেয়। যেই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আপনি জিজ্ঞেস করেছেন কিনা যে তারা ক্ষমা করতে চায় এর মধ্যেও কিনা? বলেছেন, গোপালগঞ্জে গিয়ে আবারও বলেছিলেন। হ্যাঁ, কিন্তু ওনারা এই সাধারণ ক্ষমা শুধু ঘোষণা করেন নাই, কোনো জায়গায় যেই জায়গায় নেতা পালিয়ে গিয়েছে সেই নেতাদের পরিবারকে শুনেছি যে তারা নানানভাবে সাহায্যও করেছে। আবার মিথ্যা মামলা, মানে আমি মিথ্যা মামলার কথাগুলো যে বলছি এটা স্পষ্ট করতে চাই। মিথ্যা মামলা কিরকম? ধরেন একটা এলাকায় যারা যারা অপরাধের সাথে সংযুক্ত ছিল, এখানে তো সবার ডিজিটাল এভিডেন্স আছে এবং চাক্ষুষ এভিডেন্স আছে। যারা সম্পৃক্ত ছিল আপনি তাদেরকে মামলায় ইনক্লুড করবেন। যারা সম্পৃক্ত ছিল না, ঢালাওভাবে একেবারে এলাকায় নেতাকর্মীর নামের লিস্ট ধরে তাদেরকে মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং কাউকে কাউকে এক্সেমশন দেওয়া হয়েছে এই মামলার নাম থেকে, মানে লিস্ট দলীয় পদবীর লিস্টের নাম থেকে কাউকে কাউকে এক্সেমশন দেওয়া হয়েছে। কারণ একটা বড় দলে যাদের সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল, আমি বলছি স্পষ্ট করে, তারা ওদের সাথে যোগাযোগ করেছে এবং বলেছে যে টাকা দাও, টাকা দিলে মামলা থেকে নাম কাটাবে। এই ব্যবসা সারা বাংলাদেশের মানুষ সবাই জানে, এইটা সবাই জানে, আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষ জানে, সাধারণ সবাই জানে। এবং শুধু এইটাই না, জুলাই শহীদ পরিবার যারা ছিল তাদের দিয়ে মামলা করানোর জন্য তারা তাদেরকে বলেছে যে অমুকের নাম দাও। আমার কাছে এরকম আমি এভিডেন্স সহ বলতে পারবো যে শহীদ পরিবারের অনেকে আমার সাথে যোগাযোগ করেছে যে যাদের নাম দিয়েছি তারা ইনভলভ না, যারা ইনভলভ তাদের নাম দিতে চাই তাদের নাম দেয়া হয় নাই, বরং তারা এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই যে দুঃখজনক যে ব্যাপারগুলো এগুলো হয়েছে, এগুলো করেছে যারা, আওয়ামী লীগ তো তাদেরকে ভোট দিবে না, কারণ তারা এদের দ্বারা ক্ষতিগ্রস্ত। এখন হয়তো ভয়ে বা যে কোনো কারণে হয়তো মুখে স্বীকার করছে না, কিন্তু ভোট আসলে তারা জামাতকে দিবে, কারণ জামাত তাদেরকে মিথ্যা মামলায়ও ফাঁসায় নাই, তাদেরকে হয়রানিও করে নাই, আবার সাধারণ ক্ষমাও ঘোষণা করছে। যেই দুঃশাসন 17 বছর নির্যাতন বা যেটি জামাতের পক্ষ থেকে দাবি করা হয়, সেই নির্যাতনের কোন জামাত ক্ষমতায় গেলে কি তার এই কথাটাই আমি বলছি, যেই 17 বছর বিএনপি এবং জামাতের নামে আওয়ামী লীগ এরকম ঢালাওভাবে মিথ্যা মামলা, গুম, খুন, হত্যা করেছে, এই 1.5 বছরে সেই গোষ্ঠীর সাথে জামাত খারাপ ব্যবহার করে নাই। আমরা বরং তাদেরকে আসলে টলারেট করতে পারি নাই, কারণ আমাদের এতগুলো ভাই এইভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে। বিএনপিও অনেকে টলারেট করতে পারার কথা না, কিন্তু জামাত যেই আচরণটা করেছে সেইটা খুবই সারপ্রাইজিং ফর মি। আমি জানি না এটা কিভাবে পারে তারা, আমার কাছে খুবই অদ্ভুত লাগছে। এটা আদৌ তারা কন্টিনিউ করতে পারবে কিনা, সেইটা আপনার যে প্রশ্ন সেই প্রশ্ন আমারও। জি, জামায়াত